সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মুন্না হুসাইন, আমি কাজ করছি ধ্রুবতারাতে। আমাদের ধ্রুবতারাতে এজিএম চলছে, তো সেই সব বিষয়েই নানা ধরনের প্রশ্ন, নানা বিষয়ে আমরা আজকে জানতে চাইব আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা, আমাদের সংগঠনের প্রাণপুরুষ, আমাদের সবার প্রিয় অমিয় প্রাপন চক্রবর্তী দাদার কাছ থেকে। দাদা, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, অনেক ভালো আছি। দাদা, আমি প্রথমেই যে বিষয়টা আসলে জানতে চাই যে সবকিছু মিলিয়ে আমাদের তো এজিএম চলছে, গতকাল নির্বাচন হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, অনেক পরিবর্তন এসেছে, আমরা দেখেছি গঠনতন্ত্রে অনেক পরিবর্তন এসেছে। তো সবকিছু মিলিয়ে আসলে ধ্রুবতারার মেইন অবজেক্টটা আমরা আসলে জানতে চাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে ধ্রুবতারা আপনার সঙ্গে যখন আমরা কথা বলছি, আমরা আমাদের সাফল্য এবং সংগ্রামের 25 বছরে পদার্পণ করেছি। 25 বছর কিন্তু বিরাট ব্যাপার। এবং আমরা যখন শুরু করি তখন আমি নিজে মাত্র ক্লাস 7-এ পড়ি। তো স্বাভাবিকভাবেই আমরা নিজেরাও যেমন বড় হয়েছি, প্রতিষ্ঠানও তেমনিভাবে কিন্তু বলে ঠেকে ঠেকে আমরা বড় হয়েছি। তো ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তার 25 বছরে এসে আমাদের কাছে মনে হয়েছে যে ধ্রুবতারার সংস্কার দরকার। কারণ আমরা 25 বছরে অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কোনো রেজিস্ট্রেশন আমাদের ছিল না, আমাদের একটা সময় কোনো নিবন্ধনই ছিল না। এখন আমরা প্রায় 4টা মিনিস্ট্রির আন্ডারে নিবন্ধন। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা আইনের আসপেক্ট থেকে প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো, নতুন নেতৃত্ব তৈরি করা, আর বিশেষভাবে আগামী দিনের যে জাতির প্রত্যাশা, বিশেষভাবে বর্তমান যে বাস্তবতায় তরুণদের যে চাওয়া পাওয়া, ভবিষ্যৎ নিয়ে তরুণদের যে স্বপ্ন এবং যে বৈষম্যহীন বাংলাদেশ নিয়ে তরুণরা এত স্বপ্ন দেখছে, সেটাকে মাথায় রেখে আমাদের কাছে মনে হচ্ছে দ্যাট ইজ দ্য রাইট টাইম। এই কারণে আমরা গতকালকে BYDF 2.0 অফিসিয়ালি কান্ট্রি স্ট্র্যাটেজি লঞ্চ করেছি। দাদা, আমি আসলে এবার আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা সবসময় দেখেছি যে আপনি তরুণদের উদ্যোক্তা হতে বলেন, তরুণদের ক্ষমতায়নকে আপনি সবসময় প্রাধান্য দেন। এই বিষয়টা আসলে কেন? আপনি কেন মনে করেন যে তরুণদের আসলে সব জায়গায় প্রায়োরিটি পাওয়া উচিত, তাদের এগিয়ে আসা উচিত? এটা আসলে কেন? প্রথম বিষয় হচ্ছে যে কেন না, কারণ আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম দেখেন, আমাদের তরুণরা যখন চেয়েছে সেটা পরিবর্তন করেছে। ফলে ধ্রুবতারাতে আমরা গতকালকে যে ঐতিহাসিক ঘটনা হয়েছে, 25 বছর পরে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হয়েছে এবং সেটা ভোটের মাধ্যমে। আপনারা জানেন যে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভোট হয়েছে। আমাদের কর্মীরা যারা বিভিন্ন জেলার কাউন্সিলর ডেলিগেট, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, তারা তাদের নেতা নির্বাচন করেছে। এবং সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে একজন তরুণ সেখানে জিতে এসেছে। আমার যখনই 35 বছর শেষ হয়ে গেছে, আপনারা জানেন যে আমি 37 আজকে পা দিলাম, তো 1 বছর আগেই আমি ডিসিশন নিয়েছিলাম যে যেহেতু আমি অলরেডি তরুণ বয়সটা শেষ করে এসেছি, ধ্রুবতার একটা তরুণদের সংগঠন, এটা নেতৃত্ব তরুণদের থাকা উচিত। তো আমি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এখানে এখন কাজ করছি, কিন্তু আমি মনে করি যে নতুন প্রজন্মে যিনি আসলেন তার এখন বড় দায়িত্ব ধ্রুবতারাকে নতুনভাবে সাজানো। কারণ আমাদের এক ধরনের চিন্তা ছিল, এখনকার তরুণের আরেক ধরনের চিন্তা, আরেক ধরনের পছন্দ। তো আমি মনে করি যে সে হয়তো তরুণদের সেন্স বুঝতে পারবে, হয়তো সেই জায়গাগুলো যেখানে যেখানে গ্যাপ রয়ে গেছে সেগুলো ইনশাল্লাহ তারা হয়তো ভালো কাজ করবে। ফলে তরুণদের ক্ষমতায়নের কাজটা আমরা করছি। দাদা, গতকাল আমরা দেখলাম সাধারণ সম্পাদক পদ সহ বিভিন্ন পদে অনেক বড় বড় রদবদল হয়েছে এবং অনেকেই নতুনভাবে নির্বাচিত হয়েছে ধ্রুবতারাতে। তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? প্রথম বিষয়টা হচ্ছে যে ক্ষমতা যে চিরস্থায়ী না, ক্ষমতা যে একটা গণতন্ত্রের বড় জায়গা, ক্ষমতা যে মানুষের একটা বড় আমানত, এটা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে। আমরা কেউ সিনিয়র হয়েছি বলে আমরা যদি ধরে নিই যে আমি যা ইচ্ছা তা করতে পারি, আমি সংগঠনে সময় না দিলেও মানুষ আমাকে ভোট দিবে, সেটা যে ঠিক না। মানুষ যে ফলো করে এবং বিশেষভাবে এফোর্ট দিলে যে ফলটা পাওয়া যায়, সেখানে যে সিনিয়রিটি ফ্যাক্ট না, এটা কিন্তু গতকালকে নির্বাচনে প্রমাণ হচ্ছে। এবং এবার ব্যাপক পরিমাণ নারীরা সাংগঠনিক সম্পাদকে জিতে এসেছে প্রত্যক্ষ করতে, এবং ঢাকার মতো গুরুত্বপূর্ণ বিভাগে সেখানে একজন নারী জিতেছেন, বরিশালে জিতেছেন, আরো কোথায় কোথায়। সো এই যে নতুন এক ঝাঁক নেতা আসলেন, এখন তাদের হাতে আসলে নাটাই সুতা। তো এতদিন আমরা শুনতাম যে আচ্ছা ধ্রুবতারার এই জিনিসটা আরো ভালো হতে পারতো, এই জায়গাটা। এখন তাদের কাজ ভালো করা, তাদের কাজ হচ্ছে নতুন কিছু ধ্রুবতারার মানুষকে দেয়া, বিশেষভাবে যারা গ্রামের উপকারভোগী, যারা গ্রামের সাধারণ মানুষ, যারা আমাদের সেবাগুলো পায়, প্রান্তিক মানুষ, তারা যেন সত্যিকারের সেবাটা এবং সঠিক বেনিফিশিয়ারি, সঠিক কোয়ালিটি, সঠিক ডেলিভারিটা এই জায়গায়। এখন ধরেন এতদিন আমি সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী 2টা পদ একসাথে, ফলে আমার মনিটরিংটাও কিন্তু অ্যাকাউন্টেবিলিটির একটা প্রশ্ন ছিল। এখন যেহেতু সেপারেট মানুষ, আমরা একে অন্যকে কিন্তু জবাবদিহি করবো, একে অন্য আবার নতুন নতুন চিন্তা নিয়ে কাজ করতে পারবো। তার মানে আমাদের কাজের লোড যেমন কমবে, আবার নতুনত্বের জায়গা বা গুণগত জায়গা বা চাপটা অনেকটা ভাগ হয়ে যাবে। আমি মনে করি ধ্রুবতারা প্রত্যেক সদস্যের উচিত নতুন কমিটিকে সহযোগিতা করা, এই নির্বাচনকে মেনে নেওয়া। এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা উপকারভোগী আছে, আমাদের যারা সেবা গ্রহীতা আছেন, তারাও নিশ্চয়ই এই নতুনদের কাছ থেকে ভালো কিছু পাবে।
কাজে আমরা গতকাল যেটা দেখলাম যে আমাদের যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্রে বিরাট একটা পরিবর্তন এসেছে, এবং এই যে পরিবর্তনটা আসলো এই সম্পর্কে আপনি কি বলতে চান? প্রথম বিষয় হচ্ছে যে আমি খুবই গর্বিত, কারণ আপনারা জানেন যে রাষ্ট্রের দিকে যদি তাকান, রাষ্ট্র একটা ঐক্যমত্য কমিশন করে রেখেছে যেখানে এখনো কেউ একমত না করছে কিছুদিন, কিন্তু আমরা কিন্তু কালকে একমত হয়ে গঠনতন্ত্রের ব্যাপক সংশোধনী করেছি। আমি যদি কয়েকটা মেজর পরিবর্তনের কথা বলি, যেমন আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে আরো স্বচ্ছ করা, আমরা আরো গঠনমূলক জায়গায় নেই, বিশেষভাবে আমাদের জেলার কমিটিগুলো যেন আরো ট্রান্সপারেন্ট হয়, অ্যাকাউন্টেবল হয়, তাদের প্রতিটা লেনদেন যেন প্রপারলি রেকর্ড হয়, এবং এনজিও গুলোর যে বিধিমালা তার সম্পর্কে দক্ষতা বাড়ানো, তার সাথে ইনলাইন করা, অনেক চেঞ্জ আমরা এনেছি। সেকেন্ড বিষয়, আপনি যদি বলেন যে এক ব্যক্তি পরপর একাধিকবার থাকতে পারবে না, ধরেন একজন হয়তো আজকে সম্পাদক হয়েছে, তিনি পরের বার পালেন, এর পরের বার তিনি আর কিন্তু অটোমেটিক অযোগ্য হয়ে যাবেন। এটা যে একটা বিরাট পরিবর্তন, আজকেও হয়তো এটা অনেকে বুঝতে পারবে না, কিন্তু একটা সময় মানুষ বুঝবে যে এই যে একটা গণতন্ত্রের জায়গা তৈরি হলো, আমি কিন্তু তার ভিত্তিটা তৈরি করে দিয়ে গেলাম। তার মানে হচ্ছে যে এক সময় আমি হয়তো প্রতিষ্ঠাতা বলে ধ্রুবতারাকে একভাবে করেছি, কিন্তু পরের প্রজন্ম তো সেটা হয়তো করবে না। কিন্তু গঠনতন্ত্র মানে হচ্ছে যে আইন, সর্বোচ্চ আইন, সেটা হচ্ছে ওই সংগঠনকে শক্তিশালী করা, সংগঠন যেন কারো অসৎ মানুষের হাতে না করে, তার রক্ষা করছে। সেই জন্য আমরা এবার ব্যাপক সংস্কার করেছি। কমিটিগুলোতে 33% নারী আনা বাধ্যতামূলক করা হয়েছে। 5% বিশেষ যারা আছেন বিভিন্ন ক্লাস্টারে তারা যেন অন্তর্ভুক্ত হতে পারেন, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি অপরাধ করলে হতে পারবে না, এই ধরনের অনেকগুলো সদস্যের ক্রাইটেরিয়া। আমরা বর্তমান যে চ্যালেঞ্জগুলো আছে সেটা, বিশেষভাবে সোশ্যাল মিডিয়াতে কে কিভাবে কাজ করবেন, পলিসিগুলোকে কিভাবে তারা কাজ করবেন, এগুলোর গঠনতন্ত্রে কিন্তু ক্লিয়ার বলা। এবং আপনি জানেন যে তরুণরা যেন আরো কাজ করতে পারে, আমরা কিন্তু একদম আন্তর্জাতিক সংস্থার মতো আমরা সেক্রেটারিয়েট করেছি। এই সেক্রেটারিয়েটে বিভিন্ন তরুণরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে, তারা থেকে থেকে শিখছে, তারা তৈরি হচ্ছে, তারাই আবার নেতৃত্বে জিতে আসছে। এই যে একটা লিডারশিপের ট্রান্সফরমেটিভ জার্নি, সেই জায়গাটা আমি মনে করি এবারের গঠনতন্ত্র সংশোধনে একটা বিরাট শক্তি। গঠনতন্ত্র সবার পড়া দরকার, চর্চা করা দরকার, এবং আমাদের প্রতিটা সদস্যের উচিত হবে এই গঠনতন্ত্রকে আফল করা, রক্ষা করা। সবসময় দেখে থাকি যে ধ্রুবতারাতে যারা কাজ করে তারা বাদেও বাইরের অন্যান্য তরুণরাও সবসময় একটা কথা বেশিরভাগ টাইমে বলে থাকে যে আমরা দাদার মতো হতে চাই, বা আমাদের আদর্শগত জায়গা কিংবা আমাদের যে চলার জায়গা সেটা যেন দাদার মতো হয়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথম বিষয় হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি যে মানুষ তার স্বপ্ন নিয়ে বাঁচে, মানুষের স্বপ্নই তার লক্ষ্য ঠিক করে দেয়। তবে একটা ব্যাপার আমাদের নতুন প্রজন্মকে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, দাদা কিন্তু 25 বছর কাজ করে এই জায়গাটায় আছে। আমরা যদি কেউ ভাবি যে আমরা শর্টকাটে কিছু একটা পেয়ে যাব, কিছু না করেও পেয়ে যাব, এটা আসলে মাঠে চলবে না। এবং এখন এত প্রতিযোগিতা, এত বেশি টেকনিক্যাল স্কিলের দরকার, সফট স্কিলের দরকার, সেখানে নিজেকে যদি দক্ষ না করা যায় মার্কেটে টিকে থাকা যাবে না। আপনারা জানেন যে কর্মসংস্থান বাংলাদেশের একটা বড় সমস্যা, আমরা তার জন্য কতটা রেডি। আপনারা যখন কথা বলছি, আমরা হাওড়ে আছি, আমাদের প্রকৃতির কি অবস্থা, আমাদের ক্লাইমেটের খুবই বাজে অবস্থা, সেখানে আমরা একটা তরুণের কাছে কি চাই। তো সেই জায়গাগুলোতে আমার প্রত্যাশা হবে যে তরুণরা প্রতিশ্রুতিশীল হবেন, পরিশ্রমী হবেন, সৎ হবেন, এবং তারা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলবেন। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশে লাশ পুড়িয়ে ফেলা হয়, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না বিচারহীনতার সংস্কৃতি, মত প্রকাশের স্বাধীনতা নাই, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না ধর্মীয় পরিচয়ের কারণে কারো বাড়ি ঘরে হামলা হচ্ছে, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশে কেউ জেন্ডারের অ্যাসপেক্ট থেকে নিজেকে ভিকটিম ভাবছে, আদিবাসী বলাটা একটা অপরাধ। এই ধরনের জায়গাতে যে কনফ্লিক্ট সমাজে আছে, আমরা এমন তরুণদেরকে প্রত্যাশা করি যারা সবাইকে নিয়ে বাংলাদেশ ভাববে, সকল